আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে জারিন তাসনিমের অনুবাদ করা ক্যান উই বি স্ট্রেঞ্জার্স এগেন বইটির অডিও বুক পড়ে শোনাবো আপনাদের। অনুবাদকের কথা, এই বইটি মূলত একজন তরুণের আত্মজৈবনিক ভঙ্গিতে লেখা প্রেম কাহিনী, যেখানে ভালোবাসার আবির্ভাব, নির্মল বন্ধুত্ব, প্রকৃত অনুভূতির জন্ম আর সবশেষে বিচ্ছেদ ও আত্মঅন্বেষণের যাত্রা তুলে ধরা হয়েছে। বইটাকে বলা যায় একটা নোটবুক, যেখানে অনুভূতি আছে, আছে বাস্তবতা মেনে নেওয়ার এক সাহসী চিত্র। বইটির কাব্যিক ধাঁচে লেখাগুলো যেন সরাসরি অনুভূতির ভীষণ গভীরে স্পর্শ করে দেয়। গল্পের কেন্দ্রীয় চরিত্র, আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করতে গিয়ে এক অদ্ভুত অথচ অদ্ভুতভাবে চেনা মেয়ে অবন্তিকার সঙ্গে পরিচিত হয়। একসময় দুজনের কথাবার্তা, ঠাট্টা, পড়াশোনার গল্প থেকে গড়ে ওঠে এক গাঢ় সম্পর্ক, যেটা নিঃশব্দে রূপ নেয় ভালোবাসায়। তাদের প্রেম অন্তরঙ্গ কিন্তু পরিণতিপ্রাপ্ত নয়। ধীরে ধীরে কথার ছন্দ হারায়, অনুভূতির গভীরতা হয়, আর একসময় নীরবতা সম্পর্ককে গ্রাস করে। প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, স্নেহ, যত্ন, সব রূপ নেয় ব্যথায়, অভাববোধে ও নিঃসঙ্গতায়। চরিত্রটি বুঝতে শেখে ভালোবাসা সবসময় থাকে না, এবং ভালোবাসা টিকিয়ে রাখতে চাইলে একতরফা চেষ্টায় হয় না। শেষ দিকে সে নিজেকে ভালোবাসার জন্য আবার নতুন করে দাঁড়াতে শেখে, নিজের কাছে ফিরে আসার শক্তি খুঁজে পায়। গল্পের উপসংহার একটি প্রশ্নে এসে থামে, যে প্রশ্নে শুরু হয় বইটি। আমরা কি আবার অপরিচিত হতে পারি? একটা ইচ্ছা, যেন সব ভুলে গিয়ে, কোনো দাগ না নিয়ে, আবার এক নতুন শুরু করা যেত। বইটি পড়লে কোথাও না কোথাও আপনি নিজেকে খুঁজে পাবেন, কোথাও না কোথাও আপনার কোনো এক অভিজ্ঞতাকে পেয়ে যাবেন। আমি চরিত্রটির মতোই হয়তো সাহস করে একজনকে ভালোবাসতে হবে চূড়ান্তভাবে, আর সে নিজেকে। আপনার মূল্যবান মন্তব্য, পরামর্শ ও সমালোচনার অপেক্ষায় থাকলাম। জারিন তাসনিম। অনিশ্চিত সময়, এক নতুন শুরু। এক বৃষ্টিভেজা দিনে গোয়াতে আমি বারান্দায় বসে বৃষ্টির ফোঁটা দেখতে দেখতে হারিয়ে গিয়েছিলাম ভাবনার জগতে। বাতাস ছিল ভারী, মাটির সোদা গন্ধে ভরা, একটা অদ্ভুত শান্তি আমাকে ঘিরে ধরেছিল। আমি একটা সিগারেট ধরালাম, তার আগুনের কমলা আভা যেন ধূসর আকাশের পটভূমিতে এক উজ্জ্বল বিন্দু। বৃষ্টি যেমন সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, আজ তা যেন আমার ভিতরের যত দুঃসহ স্মৃতি, যা আমি ভুলে থাকতে চেয়েছিলাম, সেগুলোকেই আবার জাগিয়ে তুলল। হঠাৎ পকেটের মধ্যে কম্পন টের পেলাম। ভাবলাম, হয়তো কলেজ সংক্রান্ত আরেকটা সাধারণ মেসেজ, কিন্তু হৃদয়ের গভীরে একটা কৌতূহল জন্ম নিল। আমি নোটিফিকেশনটা খুললাম, আর ঠিক তখনই আমার হৃদয় থমকে গেল। আমরা কি আবার অপরিচিত হতে পারি? বার্তাটি চোখে পড়তেই যেন পুরনো কোনো ক্ষত আবার হঠাৎ করে জেগে উঠল। আমি নিঃশ্বাস ফেললাম, ফোনটা আবার পকেটে রেখে দিলাম, আর ডুবে গেলাম অতীতের এক গভীর ভাবনায়, যেখানে ছিল একের পর এক তীব্র অনুভূতির বহিঃপ্রকাশ, আনন্দ আর অনিশ্চয়তা, উল্লাস আর সংশয়। আমার অতীতের প্রতিটি খুঁটিনাটি, উচ্চতা বা নিম্নতা, আমাকে শুধু একজনকেই মনে করিয়ে দিচ্ছিল, সেই মেয়েটি, যার স্পর্শে আমার হৃদয় একবার কেঁপে উঠেছিল। তার উপস্থিতি ছিল একদিকে আনন্দময়, আবার অন্যদিকে ব্যথাতুর। সে যেন এমন এক ছাপ রেখে গেছে, যা আজও মুছে যায়নি। তবু সেই ক্ষতটা কোনো এক অর্থে ছিল সুন্দর। সে আমাকে গড়ে তুলতে সাহায্য করেছে, ভাবলাম আমি, এক অদ্ভুত নস্টালজিয়া আর দীর্ঘশ্বাসের মধ্যে। বৃষ্টির শব্দ যেন এক পরিচিত ছন্দে মনের ভেতরের প্রতিধ্বনিগুলো জাগিয়ে তুলছিল। মনে পড়ল, কিভাবে আমরা হাসতাম সামান্য কিছু নিয়েই, কিভাবে সে অন্ধকার দিনগুলোতেও আলো এনে দিত। কিন্তু সেই সুখস্মৃতির মাঝেই হঠাৎ করে এক শীতলতা ফিরে এলো, সেই দিনটার স্মৃতি, যেদিন সবকিছু বদলে গেল। এমন কিছু মুহূর্ত থাকে, যা কেবল স্মৃতি নয়, চিরস্থায়ী দাগ হয়ে যায়। সবকিছুর শুরু ছিল 2020 সালে, একটা বছর, যা যেন আমার জীবনের নতুন অধ্যায় রচনার মঞ্চ হয়ে দাঁড়িয়েছিল। আমি তখন জানতাম না যে ওই বছরটা আমাকে এমনভাবে বদলে দেবে, যা কল্পনারও অতীত। এখন 2024 থেকে পেছনে তাকিয়ে দেখলে বুঝি, 2020 সেই মুহূর্তগুলোই ছিল ভবিষ্যতের ভিত্তি। চলুন ফিরে যাই 2020-তে, যেখানে সবকিছুর শুরু, দ্য স্পিরিট অব ক্রাইস্ট ইউনিভার্সিটি। নতুন রুটিনে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছিলাম। ক্রাইস্ট ইউনিভার্সিটিতে পড়া শুরু করার উত্তেজনার সঙ্গে এক ধরনের মৃদু নার্ভাসনেসও ছিল। আমাদের প্রথম অফিসিয়াল পরিচিতি অনুষ্ঠানের ছিল ভার্চুয়ালে, কিন্তু তাতেও একটা বিশেষ অনুভূতি কাজ করছিল। আমি যখন লগ ইন করলাম, স্ক্রিনটা ধীরে ধীরে সহপাঠীদের মুখে ভরে উঠল। তখন আমাদের স্বাগত জানালেন ডক্টর ফাদার জোশি পি. জর্জ, বিশ্ববিদ্যালয়ের পরিচালক। ওনার উপস্থিতি, উষ্ণতা আর দৃঢ়তার এক অপূর্ব মিশ্রণ।
ওয়েবেক্সের একঘেয়েমির মধ্যে আলাদা করে চোখে পড়ছিল। উষ্ণ হাসি আর গভীর কণ্ঠে তিনি বললেন, সুপ্রভাত, ক্রাইস্টাইটস। এই সাধারণ শুভেচ্ছার মাঝেও যেন এক গভীর গর্ব আর সংযুক্তির অনুভূতি ছিল। তিনি আরও বললেন, আমি জানি এই বছরটা অন্যরকম, কিন্তু একবার যে ক্রাইস্টাইট, সে চিরকাল ক্রাইস্টাইট। খ্রিস্টের আত্মা আমাদের রক্তে প্রবাহিত। এরপর আমাদের পরিচয় করিয়ে দেওয়া হলো খ্রিস্ট ইউনিভার্সিটির সঙ্গীতের সঙ্গে, অ্যানথেম, যার প্রতিটি কথা ছিল উদ্দীপনামূলক আর সুর ছিল হৃদয় ছোঁয়া। গানের একটি লাইন, মাচন ক্রেস্টাইটস, আজও কানে বাজে। ভার্চুয়াল হলেও সেই মুহূর্তটা আমাদের সকলের হৃদয় গেঁথে গিয়েছিল। সেই সঙ্গীত আমাদের মনে করিয়ে দিল, আমরা সবাই এক। এই বিশ্ববিদ্যালয়ের অংশ হওয়া শুধুই একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়া নয়, এটা এমন এক অভিজ্ঞান যা আমরা সারা জীবন বহন করে চলব, সময় যতই বদলাক না কেন। প্রথম ক্লাস এবং এক অপ্রত্যাশিত কাজ। অবশেষে আমাদের প্রথম ক্লাসের দিন এসে গেল। ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুড়ে এক ধরনের উৎসাহ আর টেনশনের মিশ্র অনুভূতি ঘুরে বেড়াচ্ছিল। আমরা ওয়েবেক্সে লগ ইন করলাম। কেউ চুপচাপ, কেউ উত্তেজনায় টকবক করে ফুটছে। ঠিক তখনই তিনি আমাদের স্ক্রিনে এসে হাজির হলেন, মানজারি ম্যাম। সুপ্রভাত, ছাত্রছাত্রীরা। তার কণ্ঠে এক ধরনের উষ্ণতা ছিল, যেন শব্দের মধ্যে লুকানো একটা আলতো জড়িয়ে ধরা। আর ছেলেরা, বেশিরভাগই নিঃসন্দেহে মুগ্ধ। চলুন আজকের সমস্যার সমাধানে নামি, বললেন ম্যাম। স্লাইডে চোখ রেখে দ্রুত গতি নিয়ে এগোতে লাগলেন। আমি মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললাম। সময় এসেছে, অঙ্কের ভয়টা আর পাশ কাটিয়ে যাওয়া যাবে না। আমার পাশের ভার্চুয়াল সিটে বসেছিল ময়ূর। সেও স্পষ্টই অস্বস্তিতে আছে। আমি তো কিছুই বুঝছি না, শুধু আমারই কি এমন লাগছে, সে চ্যাটে লিখল। না রে, আমিও গুবলেট খাচ্ছি, লিখল আকিঞ্চন। তবে চালিয়ে যা, ওনাকে তো ভালো শিক্ষক বলে শোনা গেছে। সবাই যখন অঙ্কের জটিল হিসাব মিলাতে ব্যস্ত, ঠিক তখনই ম্যাম এক অপ্রত্যাশিত তথ্য দিয়ে চমকে দিলেন। আচ্ছা, এদিকে একটু মন দিন, ম্যাম বললেন একেবারে স্বাভাবিক ভঙ্গিতে। আমি বিবাহিত, আর আমার একটা সন্তানও আছে। মুহূর্তেই যেন ভার্চুয়াল রুম নিস্তব্ধ হয়ে গেল। সব স্বপ্ন যেন এক ঝটকায় ভেঙে পড়ল। মনের ভেতরে যে কল্পনার জগৎ তৈরি হয়েছিল, তাতে আচমকা ছেদ পড়ল। কিন্তু এই ধাক্কা বেশিক্ষণ স্থায়ী হল না। মন হালকা করতে ম্যাম হাসলেন, তোমাদের জন্য একটা মজার প্রজেক্ট আছে। তোমরা প্রত্যেকে নিজের একটা ছবি পাঠাবে। ওগুলো নিয়ে একটা কোলাজ বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে। যে ক্লাসের পোস্টে সবচেয়ে বেশি লাইক আসবে, তারা পুরস্কার পাবে। সঙ্গে সঙ্গে ক্লাসের পুরো আবহ বদলে গেল। ওয়াও, দারুণ আইডিয়া, সৌরভ চ্যাটে লিখল। চলো শুরু করি। আমি তৎক্ষণাৎ ওয়েবেক্সের ভার্চুয়াল হাত তুললাম। ধীরে ধীরে বাকিরাও সাড়া দিতে শুরু করল। চমৎকার, বললেন ম্যাম। আমি বিস্তারিত মেইল করে দেব। কোলাজ দেখে অপেক্ষায় থাকব। এই প্রজেক্টটা ছিল শুধু একটা কাজ নয়, এটা ছিল আমাদের প্রথম সহযোগিতা, প্রথম বন্ধন গড়ে তোলার একটা উপলক্ষ। কোলাজ বানানোর উত্তেজনায় অঙ্কের ক্লান্তি ধুয়ে মুছে গেল। আমরা যেন বুঝে গেলাম, শুরুটা ভার্চুয়াল হলেও বন্ধুত্বটা একদম বাস্তব। বেগুনি শাড়ির রহস্য কোলাজ প্রজেক্টটা তখন পুরোদমে চলছিল। 5 জন স্বেচ্ছাসেবক, পাবনি, সৌরভ, ময়ূর, আকিঞ্চন আর আমি একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলাম পুরো প্রজেক্ট ম্যানেজ করার জন্য। আমার দায়িত্ব ছিল 10 জন শিক্ষার্থীর ছবি সংগ্রহ করা। সমস্যা ছিল, এদের কাউকেই আমি সামনে থেকে চিনতাম না, ছিল শুধু ফোন নম্বর। হাই সবাই, আমি কোলাজের জন্য ছবি নিচ্ছি, আজকের মধ্যেই প্লিজ পাঠাও, আমি গ্রুপে মেসেজ দিলাম। বেশিরভাগ মানুষ দ্রুত সাড়া দিল। একের পর এক ছবি আসতে লাগলো। কোলাজটা একটু একটু করে তৈরি হচ্ছিল, কিন্তু সময় পেরিয়ে গেলেও একটা ছবির কিছুই এল না। একটু বিরক্ত হয়ে আমি সরাসরি সেই নম্বরে মেসেজ করলাম, হাই, কোলাজের জন্য একটা ছবি পাঠাতে পারো? ধন্যবাদ। প্রায় সঙ্গে সঙ্গেই উত্তর এলো, হে দেব, 1 মিনিট দাও, এখনই পাঠাচ্ছি। একটু পরেই আমার স্ক্রিনে একটা ছবি ভেসে উঠল। আমি তাকিয়ে রইলাম, মুগ্ধ হয়ে। মেয়েটির পরনে ছিল একটা দারুণ বেগুনি শাড়ি। বোঝা যাচ্ছিল, কোনো বিদায় অনুষ্ঠানের ছবি হবে, হয়তো ক্লাস 12-এর শেষ দিন। তার কোকড়া চুল গাল ছুঁয়েছিল, চোখ দুটো গভীর আর মুগ্ধতা জাগানো। শাড়িটার মধ্য দিয়ে ঠিক যেন এক ঐতিহ্যবাহী সৌন্দর্যের ছাপ ফুটে উঠছিল। তার অভিব্যক্তি, ভঙ্গিমা সব মিলিয়ে এক অদ্ভুত আকর্ষণ ছিল। আমি ধন্যবাদ জানাতে যাচ্ছিলাম, তখনই নতুন মেসেজ আসলো, হাই, আমি অবন্তিকা, দেরির জন্য দুঃখিত, কোলাজ কেমন এগোচ্ছে? আমি লিখলাম, হাই অবন্তিকা, কোলাজ খুব ভালোই এগোচ্ছে, ছবি পাঠানোর জন্য ধন্যবাদ, দারুণ হয়েছে।
তার ছবির দিকে আবার তাকালাম, মনে হচ্ছিল এই সাধারণ অনলাইন দুনিয়ায় হঠাৎ এক ছোঁয়া বাস্তবতা এসে পড়েছে। স্ক্রিনের মধ্য দিয়েই তার মধ্যে যে আন্তরিকতা, সৌন্দর্যতা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, কলেজ শুরু হওয়ার জন্য কি তুমি এক্সাইটেড? সে উত্তর দিল, নিশ্চয়ই। এই ভার্চুয়াল শুরুটা অদ্ভুত লাগছে, তবে সবাইকে একদিন সামনাসামনি দেখার জন্য অপেক্ষায় আছি। তার কথাগুলো আমার মনের কথাই যেন ছিল। আমরা কখনো সামনাসামনি দেখা করিনি, তবুও তার ছবি আর এই ছোট্ট কথোপকথনে যেন কিছু একটা বাস্তব হয়ে উঠছিল। বৃষ্টি ভেজা সেই গোয়ার বারান্দায় বসে আমি মুচকি হাসলাম। প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা কথোপকথন যেন ধীরে ধীরে এক নতুন বন্ধনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এটা কেবল একটা কোলাজ ছিল না, ছিল অনুভবের, সংযোগের এক অদৃশ্য কিন্তু মজবুত জালের সূচনা। আনাইস নীন একবার বলেছিলেন, আমরা জিনিসগুলোকে যেমন তেমন দেখি না, আমরা সেগুলোকে দেখি যেভাবে আমরা নিজেরা আছি। রক্ষক এবং এক অপ্রত্যাশিত মোড়। অবন্তিকা ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের, আমাদের কমার্স বিভাগের একমাত্র ছাত্রী, যিনি বিজ্ঞান বিভাগ থেকে এসেছেন। স্বাভাবিকভাবেই ব্যাপারটা কারো চোখ এড়ায়নি। একদিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সৌরভ, যে বরাবরই মজার ছলে কথা বলেন, একটা মন্তব্য করে বসলেন, সায়েন্সের ছাত্রী কমার্স কলেজে, অবন্তিকা, আইআইটিতে যাওয়ার পথে পথ ভুল করে এসেছ বুঝি? সঙ্গে সঙ্গে ঝাঁকেও ঝাঁকেও হাসির ইমোজি। আমি মেসেজটা দেখে অপেক্ষা করছিলাম দেখি কি হয়। অবন্তিকা সঙ্গে সঙ্গেই উত্তর দিলেন, পথ হারিয়ে শেখা ভালো, তেমন জায়গায় আটকে থাকার চেয়ে। তার কথায় একটা দৃঢ়তা ছিল, যা স্ক্রিন পেরিয়েও অনুভব করা যাচ্ছিল। সৌরভ আবার পাল্টা দিল, ঠিক আছে, কারণ ব্যালেন্স শিট তো অনেক অ্যাডভেঞ্চারাস। এই কথার মাঝেই হঠাৎ এক নতুন চরিত্র দৃশ্যপটে আবির্ভূত হল, মানবিত। আগে খুব একটা চোখে পড়েনি ছেলেটি, সে চুপচাপ একটা মন্তব্য করল, ঠান্ডা হও সৌরভ, কাউকে তার পছন্দের জন্য বিচার করা ঠিক না। আমরা সবাই এখানে শিখতে এসেছি, তাই না? হতবাক, এইটা কোথা থেকে এলো? সৌরভ একটু অপ্রস্তুত হয়ে বলল, আরে ভাই, মজা করছিলাম। মানবিত কিন্তু থেমে গেল না। হ্যাঁ, তবে মজাও বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। চ্যাট বক্স তখন তুমুল গরম, লাইক, ইমোজি, এমনকি কিছু পপকর্ন গিফট পর্যন্ত। আমি স্ক্রিনে তাকিয়ে থাকলাম, দেখি এবার কি হয়। অবন্তিকা সেই উত্তেজনার মধ্যে স্নিগ্ধ ভঙ্গিতে বললেন, ধন্যবাদ মানবিত, কিন্তু আমি সামলে নিতে পারি। মানবিত উত্তর দিল, জানি, তবু ভাবলাম বলা দরকার ছিল। একটা ছোট্ট কথোপকথন, কিন্তু আমাকে থমকে দিল। ওরা কি একে অপরকে আগে থেকেই চিনত? এটা কি কাকতালীয়? ওর প্রতিক্রিয়া যেন কোনো কোর্টরুম ড্রামার মতো ছিল, রক্ষকের মতো অপ্রত্যাশিত। নিঃসন্দেহে পরবর্তী কদিন আমি লক্ষ্য করলাম, ওরা প্রায়ই চ্যাটে কথা বলছে, এখানে একটা মন্তব্য, ওখানে একটা উত্তর। আমি নিজেকে প্রতিশ্রুতি দিচ্ছিলাম, একদিন ঠিক জিজ্ঞেস করব, ওরা কি আগে থেকেই পরিচিত? কিন্তু বলা হয়ে ওঠেনি। আমি শুধু চুপ করে দেখছিলাম, নিজের গল্পেই যেন দর্শক হয়ে গেছিলাম। এটাই হয়তো ছিল আমার সবচেয়ে বড় ভুল। ঠিক তখনই ফোনে ভাইব্রেশন। আর কে ডি, রাহিল, এর নাম ভেসে উঠল। মেসেজে লিখেছে, ভাই, আমি খ্রিস্টে ভর্তি হয়ে গেছি। আমি স্তব্ধ। আর কে ডি, আমার সবচেয়ে পাগলা বন্ধু, যার প্রাস সবসময়ই শিক্ষিকাদের ওপর পড়ে, এবার খ্রিস্টে। দুজন ছাত্র সরে যাওয়ায় ও সুযোগ পেয়েছে ভর্তি হওয়ার। এটা যেন কোনো কমেডি সিরিজের মুহূর্ত। যে ছেলে সবসময় শিক্ষিকাদের প্রেমে পড়ে, এবার সত্যি শিক্ষিকার কাছাকাছি পড়বে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম পরের 3 বছরের দৃশ্যপট চুলচেরা বিশ্লেষণ। কে হট, আর কে নট। আর আর্কেডির সেই বিখ্যাত লাইন, ম্যাচিওর মহিলা মানেই আলাদা লেভেল। হাসতে হাসতে ভাবলাম, এবার না হলে আর কবে, মজা হবেই। সন্ধ্যা 6টা, সিগারেটের শেষ কয়েকটা টান নিচ্ছিলাম। মনে ছিল অ্যাসাইনমেন্টের পাহাড়, কিন্তু মনের মধ্যে ছিল শুধু অবন্তিকা। ঠিক তখনই মানব ফোন দিল, চল বের হই। ভাই, সুন্দর সন্ধ্যা, একটু বিশ্রাম হওয়া দরকার না? মানব হলো অদ্ভুত এক চরিত্র, একমাত্র মানুষ যে প্রতিদিন রাত 11টায় ঠিক সময় ঘুমায়। আমার আইআইএম গোয়ার বন্ধু, খ্রিস্টেও পড়েছিল, তবে এক ব্যাচ আগে। সে বড়ই বিরোধাভাসে ভরা, একদিকে চরম প্রোক্রাস্টিনেটর, আর অন্যদিকে সন্ন্যাসীর মতো কঠিন অনুশাসন মেনে চলা। ওর ডাকে সাড়া দিলাম, বারান্দা ছেড়ে বেরিয়ে পড়লাম। আমার মনে হচ্ছিল জীবন অনেকটা বদলে গেছে। তবু সেই পুরনো অনলাইন দিনের স্মৃতিগুলো এখনো মাঝে মাঝে বুক কাঁপিয়ে দেয়। হাসি আর কান্নার মাঝামাঝি এক অনুভূতি, স্কুটি রাইড আর এক অপ্রত্যাশিত দেখা।
আমি আর মানব বের হলাম তার তথাকথিত স্কুটি নিয়ে, যেটা আসলে খালি একজোড়া চাকায় ভর দিয়ে কোনোরকমে চলছিল। মানব, বলেই দিচ্ছি, এই স্কুটি আর একবার নষ্ট হলে হেঁটে যাওয়া ছাড়া উপায় থাকবে না, আমি বললাম। আরে ছাড়ো, ব্যাপারটা স্কুটির না, অ্যাডভেঞ্চারের। বলতে বলতেই ওর মুখে ফুটে উঠল সেই চেনা দুরন্ত হাসি। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ মনে পড়ল, আমি আমার কলেজ আইডি আনিনি। প্রথমে একটু টেনশনে পড়ে গেলাম, তারপর মনে পড়ল সিনিয়র প্রিভিলেজ তো আছেই। আমি আমার সবচেয়ে আকর্ষণীয় হাসিটা দিয়ে গার্ড ভাইয়াকে বললাম, ভাইয়া, মাত্র 5 মিনিটের জন্য যাচ্ছি। ভাইয়া হেসে বললেন, জানিই তো, যান ভাই। আমরা একটু পরে থেমে চা আর একটা সিগারেট নিলাম। আমাদের আড্ডা গড়াতে লাগলো চেনা স্টাইলে দর্শন আর হতাশা মেশানো কথায়। আইআইএম গোয়ার অব্যবস্থা নিয়ে বলতে বলতে আমি হেসে বললাম, ইয়ার, এই কলেজের ট্যাগলাইন ওয়্যার লার্নিং নেভার স্টপস বদলে ওয়্যার লার্নিং হ্যাপেন্স করে দেওয়া উচিত। মানব হেসে গড়াগড়ি খাচ্ছিল। আড্ডার মাঝে আলোচনা ঘুরে গেল সিগারেটের দিকে। একটা সিগারেট হলো বাস্তবতা থেকে সাময়িক মুক্তি, কিন্তু সেই সাথে নিজের নিয়ন্ত্রণ হারানোরও চিহ্ন। আমরা দুজনেই হেসে উঠলাম, যেন সত্যিটা বলে ফেলেছি। এরপর আমরা গেলাম ব্যাডমিন্টন কোর্টে। সিগারেটের ভারসাম্য রাখতে খেলাধুলা দরকার ছিল। আমি আগে ভালো খেলতাম, অন্তত নিজেকে তাই ভাবতাম, কিন্তু এখন পায়ের মুভমেন্ট যেন ধোয়ার মতো অস্থির। সিগারেটের কারণে শারীরিক ফিটনেস কমে গেছে। বন্ধুরা তো মজা করেই বলতো, তুই শাটেলকক বাদ দিয়ে ক্যান্সার স্টিক নিয়ে খেলিস। ঠিক তখনই কোর্টের পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ের দিকে চোখ পড়ল। প্রথম দেখাই কেমন যেন চেনা লাগল। ঘাড় পর্যন্ত কোকড়া চুল, গোল মুখ, গোলাপি টি শার্ট, কালো ট্রাউজার আর গোলাপি জুতো। এটা কি ডেজাভু নাকি পুরনো ভূতের দেখা পেলাম, আমি ভাবলাম। ডেজাভু উচ্চারণ ডেজাভু একটি ফরাসি শব্দ, যার আক্ষরিক অর্থ হল আগেই দেখা। ডেজাভু হলো এমন এক মানসিক অনুভূতি যেখানে আপনি নতুন কোনো পরিস্থিতিতে পড়েও মনে করেন, এই জায়গাটা বা মুহূর্তটা আগে কোথাও দেখেছি বা অনুভব করেছি, যদিও বাস্তবে সেটা আপনার জীবনে প্রথমবার ঘটছে। আরুষিকে দেখে লেখক বলছেন, ইজ দিস ডেজাভু অর এম আই জাস্ট সিইং এ গোস্ট ফ্রম দ্য পাস্ট? মানে, এটা কি ডেজাভু, নাকি আমি পুরনো কোনো ভূতের ছায়া দেখছি? অর্থাৎ আরুষির চেহারা, আচরণ, আবহ সবকিছু অবন্তিকার মতো লাগছিল। তাই তার মনে হচ্ছিল তিনি যেন আগেই এই মুহূর্তটা অনুভব করেছেন। এটা এক ধরনের মানসিক প্রতিফলন, মস্তিষ্কের এক অস্পষ্ট স্মৃতি বাস্তবের সঙ্গে হঠাৎ মিল খেয়ে যাওয়ার কারণে হয়। বলতে পারেন, মনে হচ্ছে যেন এই দৃশ্যটা স্বপ্নে দেখেছি। এটাও ডেজাভু এর একরকম অনুভূতি। মেয়েটি হয়তো বন্ধুদের জন্য অপেক্ষা করছিল। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি খেলতে চান? আমাদের সাথে খেলবেন? সে ঘুরে তাকালো। আমি এক মুহূর্ত থমকে গেলাম। তার চোখজোড়া বড় আর মায়াবী, মুখটা প্রশস্ত আর শান্ত। চুলগুলো দোল খাচ্ছিল, এক অদ্ভুত মোহ তৈরি করছিল, আর হাসিটা পুরো পরিবেশ আলোকিত করে ফেলল। হ্যাঁ, আমি খেলতে আগ্রহী, সে বলল। নাম বলল আরুষি। আমরা খেলায় নামলাম। আরুষি মোটামুটি খেলোয়াড়। আমার ফুটওয়ার্ক একটু জোরতা নিয়ে এলেও ধন্যবাদ সিগারেট, তবু ম্যাচটা উপভোগ করলাম। ম্যাচ শেষে কথাবার্তা চলল। তার সেই সাদামাটা হাসি আর চোখের উজ্জ্বলতা, সবকিছু যেন খুব সত্যি লাগছিল। আর কথা বলতে বলতে আমার মনে হতে লাগল, এ যেন পুরনো ওয়াইন, কিন্তু নতুন গ্লাসে। আমি হঠাৎ খেয়াল করলাম অবন্তিকার বাবাও তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরি করতেন। আরুষির চোখ, মুখাবয়ব, এমনকি হাসিও একেবারে যেন অবন্তিকার মতো। এ যেন এক পুরনো প্রেম, নতুন চেহারায়। আরুষি বলল, সে সদ্য কলেজে ভর্তি হয়েছে। আমি হালকা হেসে কিছু টিপস দিলাম। দেখো, কলেজ টিকে থাকার মন্ত্র খুব সহজ। এমন ভাব করো যেন সব বোঝো, আর গুগলে সার্চ করে ঠিক বের করো, একেবারে ম্যাজিক। সে হেসে বলল, মানে, ফেক ইট টিল ইউ মেক ইট? একদম, আমি বললাম, হেসে ফেললাম। এই ফর্মুলা কলেজে যেমন কাজ করে, জীবনে তেমনই। আমরা নম্বর আদান প্রদান করলাম। আরুষি কোড ছাড়ল, কিন্তু আমার মন পড়ে রইল। আমি ফোন স্ক্রোল করতে করতে হঠাৎ আবার দেখলাম সেই পুরনো বার্তাটা। আমরা কি আবার অপরিচিত হতে পারি? 5 ঘন্টা আগে পাঠানো। হৃদয়টা কেঁপে উঠল। 4 বছরের পরিচয়, হাসি, কান্না, গভীর রাতের কথা, সবকিছুর শেষ কি এই এক লাইনে? আমি কি ভুল করলাম? আমি কি কোথাও কিছু মিস করলাম? আমার মন হাজার প্রশ্নে ঘুরপাক খাচ্ছিল। আমি কি দুঃখ প্রকাশ করব? কিন্তু কিসের জন্য? আমি তো আমার সবটাই দিয়েছি। ঠিক তখনই মানব বলল, চল ভাই,
যথেষ্ট রিফ্লেকশন হয়ে গেছে। আমি একটা দুর্বল হাসি দিলাম। হ্যাঁ, সব ঠিক, একটু পুরনো ভাবনায় হারিয়ে গেছিলাম। মানব সব বুঝলেও কিছু বলল না। চল, আমাকেও রুমে ফিরতে হবে, সে বলল। ফিরে যাওয়ার পথে আমার মনে হচ্ছিল জীবন এক অদ্ভুত খেলা। অবন্তিকার মতো কেউ চলে গিয়ে আমাদের মধ্যে ফাঁকা তৈরি করে, আর আরুষির মতো কেউ হঠাৎ এসে সেই শূন্যতা ভরাট করার চেষ্টা করে। মানব আমার চিন্তায় ডুবে থাকা দেখে বলল, ইয়ার, যাই হোক, অতটা ডিপ ভাবিস না। আর এ কারণেই মাঝে মাঝে এম দিয়ে নাম শুরু হওয়া মানুষদের প্রতি আমার একটু রাগ থাকে। আমি মনে মনে ভাবলাম, একজন ছেলেকে নিজের অনুভূতি বোঝানো মানে ছোট্ট শিশুকে ইনসেপশন সিনেমার প্লট বোঝানোর চেষ্টা, জটিল, অগোছালো, আর শেষে সবাই বিভ্রান্ত। তাই তো প্রত্যেক ছেলের একটা মেয়েবন্ধু দরকার হয়, যে আমাদের ইমোশন বুঝে, বুঝিয়ে দেয়, আলো দেয়। যা হতে পারত তার প্রতিধ্বনি। আমি ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে রাত 8টা বাজে। পেটটা খিদেও চুই চুই করছিল। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, এমনকি সকালের আলু পরোটাটাও যেন বহু আগের কোনো ঘটনা মনে হচ্ছিল। ধীরে ধীরে আমি কর্পোরেট ফরমালের অভিশপ্ত পোশাকটা বদলে ফেলে ছুটলাম ক্যান্টিনের দিকে। ক্যান্টিনে পৌঁছে দেখি চারপাশে ভেসে আসছে চিকেন লাল ঝোলের গন্ধ, সঙ্গে সঙ্গে জিভে জল এসে গেল। সামনের সারিতে জুনিয়ররা লাইন দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আমি তো সিনিয়র লাইন ভেঙে এগিয়ে গেলাম। ভাইয়া, যতটুকু দেওয়া যায় দাও, খুব ক্ষুধা পেয়েছে, আমি বললাম। ভাইয়া হাসি দিয়ে একটা ভালো পরিমাণ তুলে দিলেন। 3-4 চামচ ভাত নিয়ে একটা ফাঁকা টেবিলে বসলাম। ইয়ারফোন পরলাম, ভাবলাম খাওয়ার সঙ্গে একটু গান হোক। স্পটিফাই খুলতেই প্রথম গান বাজল, জো তুম মেয়ে হো, অনুভ জান। তার সুর আর কথাগুলো যেন আমার বুকের মধ্যে ঢুকে পড়ল। পুছে ইয়ে টু কি তুজমেন মে ক্যা দেখতা হুন। ঠিক তখন হোয়াটসঅ্যাপ খুললাম, চোখে পড়ল তামের মেসেজ, সেই মেয়ে যে গত কদিনে আমার সব অনুভব ওলটপালট করে দিয়েছিল। 2 ঘন্টা আগেই পাঠানো মেসেজ, নিজের জীবনটাতে বাঁচো, আমার ওপর আটকে থেকো না। আমি তোমায় ইনস্টাগ্রাম আর স্ন্যাপচ্যাট থেকে সরিয়ে দিচ্ছি। যদি কখনো কিছু দরকার হয় বলো, আমি থাকব। বিদায়, আর তোমার প্লেসমেন্টের জন্য শুভকামনা। মেসেজটা পড়ে বুকটা চেপে এল। তার কথাগুলো সহজ, কিন্তু যেন ছুরি চালিয়ে যাচ্ছে হৃদয়। একসময় আমি ছিলাম তার সবচেয়ে কাছের মানুষ, যার সঙ্গে সে শেয়ার করত প্রতিটা ছোট্ট ঘটনা, এমনকি কোন জামা পড়েছে সেটাও। আমরা ছিলাম এক অসম প্রেমের জোড়া, ওর কাছে বন্ধুত্ব, আর আমার কাছে ছিল সবকিছু। সে আমাকে শিখিয়েছে ভালোবাসতে হয় মেপে, সীমার মধ্যে। না হলে যাকে তুমি সবচেয়ে বেশি চাও, সেই সবচেয়ে বেশি আঘাত দেয়। আজ সে আমাকে মুছে দিল, ডিজিটাল দুনিয়া থেকে সে আমাকে সরিয়ে দিলেও আমি যেন নিজেকেই হারিয়ে ফেললাম। আমি আবার পড়লাম সেই মেসেজটা, এবার যেন তার কণ্ঠে শুনতে পাচ্ছিলাম, নরম কিন্তু কঠিন। সে যেন বলছে, মেনে নাও, ছেড়ে দাও, আর আমি কিছুতেই পারছিলাম না। শরীরটা ভারী হয়ে উঠল, বুক ধড়ফড় করতে লাগল, চোখ ছলছল করছিল। আমি চোখ মুছে চারপাশে তাকালাম, কেউ খেয়াল করল না। চিকেন লাল ঝোল, যার স্বাদে খিদে মিটে যাওয়ার কথা, আজ আর কোনো স্বাদ পেলাম না। 2-4 চামচ খাওয়ার পরেই থেমে গেলাম। খাবারের স্বাদ তো শরীর নয়, মনের ওপরও নির্ভর করে। পরবর্তী গানে বাজছিল, বেসর রাহি শরাবে বসাবার ইয়ে দিল জো মেরা। আমি নিজের রুমে ফিরে এলাম, মাথা নিচু করে বিছানায় গা এলিয়ে দিলাম। সিগারেট ধরালাম, আশা করছিলাম ধোয়ার সঙ্গে কিছু ব্যথাও উড়ে যাবে। ইনস্টাগ্রাম খুলে খুঁজলাম সে আমাকে সত্যিই আনফলো করেছে কিনা। তার প্রোফাইলে ফলো বাটনটা দেখা গেল, মানে হ্যাঁ, সে সরিয়ে ফেলেছে। স্ন্যাপচ্যাটে গিয়েও দেখলাম স্ট্রিক নেই, কিন্তু এখনও বেস্ট ফ্রেন্ড হিসেবে দেখাচ্ছে। যেন সম্পর্কটা ছিঁড়েছে, কিন্তু শেষ হয়নি। আমি আবার হোয়াটসঅ্যাপ খুললাম। তার চ্যাট ওপরে ছিল, কোনো রিপ্লাই নেই। আমি কিবোর্ডে আঙুল রাখলাম, লিখলাম, তুমি আবারও চলে গেলে, যেন আমি কখনো ছিলামই না। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। এই কথাটা দিয়ে কি শুধু নিজেকেই শান্তি দিচ্ছিলে? তারপর থেমে গেলাম। আমি জানতাম সে পড়বে না, সে আগেও যায়নি, এখনো যাবে না। আমি হাজার মেসেজ পাঠালেও কিছুই বদলাবে না। সব মুছে দিলাম, শুধু সাদা স্ক্রিন আর আমি। আরেকটা সিগারেট টানলাম, চোখে পানি জমছে, আর এবার আর ঠেকাতে পারলাম না। কেন আমি, কেন সব সময় আমিই কষ্ট পাই? আমি ফিসফিস করে বললাম, আমি আমার সবটা দিয়েছিলাম, মন, সময়, অনুভূতি, অ্যাটাচমেন্ট। এই শব্দটা বড় অদ্ভুত। এটা নিঃশব্দে এসে আপনাকে জড়িয়ে ধরে, আর যখন চলে যায় তখন আপনার ভেতরটাকেই নিয়ে যায়।
শেষ টান দিয়ে সিগারেটটা অ্যাশট্রেতে ফেললাম, চোখ মুছলাম। নিজেকে বললাম, কাউকে ভালোবাসতে বাধ্য করা যায় না। আর নতুন কেউ এলে পুরনো মানুষদের অনেকেই ভুলে যায়। হয়তো কিছু মানুষ ভালোবেসে ভেঙে পড়ে, আর কিছু মানুষ সহজে ছেড়ে দেয়। আজ থেকে 4 বছর আগে 2020 সালে আমরা ছিলাম এক ত্রিমূর্তি। আমি, তনিষ্কা আর অবন্তিকা একসাথে সিআইএ করতাম, একে অন্যকে বাঁচিয়ে রাখতাম। আজ বুঝি, তারা দুজনই আমার জীবনে আলাদা শিক্ষায় ভরিয়ে দিয়েছে। একজন দেখিয়েছে ভালোবাসা কিভাবে আঘাত দেয়, অন্যজন শিখিয়েছে কিভাবে সেই ব্যথা সহ্য করে বাঁচতে হয়। যখন ঠাট্টা ভালোবাসায় বদলে যায়, আমি এখনো স্পষ্ট মনে করতে পারি, অক্টোবরের 18 তারিখ, আমার জন্মদিনের 4 দিন পরের রাত। সেই রাতে আমাদের কথা চলছিল একটা রাত, যেটা প্রথমে সাধারণ মনে হলেও পরে বুঝেছিলাম, সেটা ছিল এক এমন গল্পের শুরু, যেটা একদিন হয়তো আফসোসে গড়াবে। পরের দিন ছিল আমাদের মিড টার্ম পরীক্ষা অ্যাকাউন্ট সাবজেক্টের। তবে যেহেতু অনলাইন পরীক্ষা ছিল, কেউই তেমন গুরুত্ব দেয়নি। সবাই এক প্রকার গুগল মিট গ্যাং বানিয়ে রাখছিল, কিভাবে প্রশ্নের উত্তর ম্যানেজ করা যায়। সেই সময়ই অবন্তিকা মেসেজ করল, কালকের চিট কোড কী রে, একটু রোডম্যাপ দে। মেসেজটা পড়েই আমি হেসে ফেললাম। আমরা কিছু মজা করলাম, হালকা ঠাট্টা আর কয়েকটা স্ট্র্যাটেজি প্ল্যান করলাম, অবশ্যই সবটাই হাসি ঠাট্টায়। পরীক্ষার পর ও একটা ছোট্ট মেসেজ পাঠালো, ধন্যবাদ। এই একটা শব্দ থেকেই কথোপকথনের শুরু। সেখান থেকে আলোচনা গড়াতে লাগলো জীবনের নানা দিক, কলেজ, ওর নতুন বাসস্থান, এক কথায় সবকিছু। আমি জিজ্ঞেস করলাম, তুমি রাজস্থানের কোন জায়গা থেকে এসেছ? ও জানালো, আসলে আমরা অনেক জায়গায় থেকেছি। আমার বাবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরি করেন, পোস্টিং বদলাতে থাকে। আমি অবাক হয়ে গেলাম, সিরিয়াসলি? আমার বাবা স্টেট ব্যাংকে? দুজনেই ব্যাংকারের সন্তান মনে হচ্ছিল। এই একটা তথ্যই যেন আমাদের কোথাও জুড়ে দিল। একে একে রাত এগিয়ে চলল। আমরা রাত 8টা থেকে গল্প শুরু করে রাত 4টা পর্যন্ত অনর্গল কথা বললাম। মনে হচ্ছিল, কথাগুলো আমাদের না বলে না জানিয়েই অনেকদিন ধরে অপেক্ষায় ছিল। এক সময় আমি জিজ্ঞেস করলাম, তুমি কি কাউকে ডেট করছো? ও বলল, না, সিঙ্গেল। আমি একটু ঠাট্টা করে বললাম, তাহলে মানবী তো? ও তো সব সময় তোমার পাশে থাকে যখন সৌরভ মজা করে। ও হেসে বলল, আরে মানবী তো, ও প্রপোজ করেছিল, কিন্তু আমি ফ্রেন্ডজোন করে দিয়েছি। আমি লিখলাম, বেচারা ছেলেটা। তারপর ও পাল্টা জিজ্ঞেস করল, আর তুমি, তোমার কি কেউ আছে? আমি মজা করে লিখলাম, আরে ভাই, আমি তো হ্যান্ডসাম লিমিটেড এডিশন, সবাই পায় না। ও হাসল, আমি হাসলাম। আমি আবার জিজ্ঞেস করলাম, আগে কি কেউ ছিল তোমার লাইফে? ও কিছুক্ষণ থেমে বলল, হ্যাঁ, একটা সময় ছিল, একটা পরিবার বন্ধু ছিল। আমরা হেসে নিলাম, কিন্তু কোথাও যেন কথাগুলোর ভেতরে একটা নরম অনুভব জমেছিল। তারপর ও হঠাৎ জিজ্ঞেস করল, ক্রাইস্ট ইউনিভার্সিটিতে কারো প্রতি টান অনুভব করেছ? আমি হেসে জবাব দিলাম, হয়তো একজনকে, কিন্তু এখনো নিশ্চিত না। আসলে ভয় পাচ্ছি, যদি জানিয়ে ফেলি আর সম্পর্কটাই শেষ হয়ে যায়। ও জিজ্ঞেস করল, কে সে? আমি ভাবলাম, বলবো কি বলবো না। কিছুক্ষণ চুপ থেকে লিখলাম, তুমি। মনের মধ্যে ভয়, উত্তেজনা, এক ধরনের কাঁপুনি কাজ করছিল। একটু সময় চুপচাপ কেটে গেল। স্ক্রিনে টাইপিং দেখতে পাচ্ছিলাম। অবন্তিকা লিখল, আমি জানতাম এটা বলবে, আর আমি বলবো, আমারও তোমার প্রতি টান আছে। আমি যেন দম আটকে গিয়েছিল, তারপর হালকা নিঃশ্বাস ফেললাম, একটা গভীর আনন্দের ঢেউ বুক ভরিয়ে দিল। এই প্রথম আমি অনুভব করলাম, হাস্যরসের আড়ালে, ঠাট্টার কথায়, আমরা দুজনেই নিজেদের অনেকটা দিয়ে ফেলেছি একে অপরকে। আর সেই বিনিময়ে কিছু পেয়েছি, আর তা হলো স্বীকারোক্তি, সম্পর্কের শুরু। রাত তখন 4টা পেরিয়ে গেছে। ঘুম চোখে এসে ভিড় করছিল, কিন্তু মনে হচ্ছিল এই রাতটা যদি থেমে যেত। ও বলল, চল ঘুমাই, সকালে আবার ক্লাস আছে, কিন্তু কথা দে, সকালে উঠে একটা মেসেজ দিবি, গুড মর্নিং, পার্পল শাড়ি ওয়ালি লড়কি। আমি মুচকি হাসলাম। হ্যাঁ, ছিল সেই বেগুনি শাড়ির মেয়ে। সেই রাত থেকে আমাদের কথোপকথন শুরু হলো এক নতুন পথ ধরে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি মেসেজ করলাম, গুড মর্নিং, পার্পল শাড়ি ওয়ালি লড়কি। ও রিপ্লাই দিল, গুড মর্নিং, এসবিআই ওয়ালা ব্যাংকের সান। এই যেন একটা অদ্ভুত, মিষ্টি খেলা, যেখানে নামের বদলে আমরা নিজেদের সংজ্ঞা দিচ্ছিলাম স্মৃতি দিয়ে। এভাবেই একরাশ মায়া, হাসি আর অনুভবের মধ্য দিয়ে শুরু হলো আমাদের গল্প।
এক অপ্রত্যাশিত প্রস্তাব আমাদের কথোপকথনের গতি প্রতিদিনই বাড়ছিল। সকালের শুভেচ্ছা থেকে শুরু করে গভীর রাতের মেসেজ সবকিছুতেই যেন একটা নরম টান, এক মিষ্টি অভ্যাস গড়ে উঠছিল। সকাল, গুড মর্নিং, পার্পল সারি ওয়ালি লড়কি, গুড মর্নিং, ফিউচার সিএ। বিকেল, লাঞ্চ খেয়েছ? হ্যাঁ। আর তুই? না, তোর মেসেজ ছাড়া ক্ষুধা লাগে না। এই সব কথাগুলোতে আমরা নিজেদের অজান্তেই জড়িয়ে যাচ্ছিলাম ঠাট্টা মশকরা আর হালকা রোমান্সের মিশেলে। প্রেম যেন আস্তে আস্তে, নিঃশব্দে এসে গিয়েছিল আমাদের দরজায়। একদিন হঠাৎ অবন্তিকা বলল, আমি সবসময় ভাবতাম আমার প্রেমে পড়ার গল্পটা একদম সিনেমার মতো হবে, ব্যাকগ্রাউন্ডে বৃষ্টি পড়বে, হঠাৎ কেউ এসে বলবে, তুমি কি আমার গল্পের শুরু হবে? আমি মুচকি হাসলাম। সেই মুহূর্তে আমি ঠিক করলাম, আজই বলবো ওকে। রাত 11টা বাজে। আমি ফোনটা হাতে নিলাম। হৃৎপিণ্ড যেন বাম দিকে না গিয়ে গলায় উঠে এসেছে। আমি লিখলাম, তুই জানিস, তোর সঙ্গে কথা বলতে বলতে সময়টা থেমে যায়। আমি বুঝি সবকিছু প্ল্যান মতো হয় না, কিন্তু যদি কখনো আমার জীবনের গল্পটা লেখার সুযোগ দিস, আমি চাই শুরুটা তুই হোস। পাঠিয়ে দিলাম। স্ক্রিনে টাইপিং দেখতে পাচ্ছি, হৃদয়টা ধক ধক করছে। কিছুক্ষণ পর মেসেজ এলো, তুই পাগল, কিন্তু জানিস আমি এটাই চাইছিলাম, ঠিক এইভাবে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এটা একটা প্রস্তাব ছিল ঠিকই, কিন্তু যেন দুটো আত্মা নিজেদের অজান্তেই একে অপরকে খুঁজে পেয়েছিল। ও বলল, আমাদের গল্পটা খুব সাধারণ, তবু বিশেষ, অন্য সবার মতো নয়, কিন্তু তোর সঙ্গে সবকিছু ঠিকঠাক মনে হয়। আমি লিখলাম, তুই কি তাহলে এখন আমার গার্লফ্রেন্ড? তুই চাইলে হতে পারি, একটা লাল হার্ট ইমোজির সঙ্গে। আমি জানি, স্ক্রিনের এপার থেকে অনেক দূরে কেউ একজন হয়তো আমার মতোই হাসছিল, হয়তো কাপা আঙুলে ফোন ধরে রেখেছিল, মনে মনে বলছিল, এটাই শুরু। আমার চোখে পানি এসে গিয়েছিল, খুশির, বিস্ময়ের, আর অবশেষে একটা গল্প শুরু হওয়ার আনন্দে। পরবর্তী দিনগুলো প্রেমে পড়ার পরে সময় যেন একেবারে অন্যভাবে চলতে থাকে। দিনগুলো বদলায় না, কিন্তু অনুভূতিগুলো বদলে যায়। সকাল শুরু হয় আর শেষ হয় একটি বিশেষ নাম, একটি মুখ, আর একটি শব্দ মনে করে সে। আমাদের নতুন সম্পর্কটা যেন একটা নিঃশব্দ চুক্তির মতো ছিল। না কোনো আনুষ্ঠানিক ঘোষণার প্রয়োজন ছিল, না কোনো বর্ষর স্ট্যাটাস আপডেটের। আমরা শুধু জানতাম, আমরা এখন একসঙ্গে। আমাদের কথোপকথনগুলো বদলাতে শুরু করলো। আগে যেগুলো ছিল হালকা ঠাট্টা মশকরা, এখন সেগুলো হয়ে উঠল নরম, আন্তরিক, আর অনেক বেশি ব্যক্তিগত। সকাল, ঘুম থেকে উঠেছ? বোকা মেয়ে, তোর মেসেজ না এলে ওঠা হতো না। রাত, আজ সারাদিন কি করলি? তোকে ভেবেছি, আর কি করব। আমরা একে অপরকে আমাদের ছোট ছোট দুনিয়ার দরজা খুলে দিচ্ছিলাম। পছন্দের গান, ছেলেবেলার গল্প, ভয়, স্বপ্ন, এমনকি নিজেদের ব্যর্থতার কথাও। আমি জানলাম, অবন্তিকা ছোটবেলায় অনেকবার স্কুল বদলেছে। বন্ধুত্বের মাঝে ভাঙন, একাকিত্ব তাকে গড়ে তুলেছে একটু রিজার্ভ, একটু গম্ভীর। কিন্তু তার এই গম্ভীরতার আড়ালে ছিল এক কোমল, হাসি খুশি মেয়ে, যে শুধু কাউকে চেয়েছিল, যে তার মনের কথা বুঝবে। আর আমি ছিলাম সেই শ্রোতা, সেই বন্ধুর মতো প্রেমিক, যে তার প্রতিটি কথা গিলে ফেলত যেন কবিতা। আমরা একই সঙ্গে পড়াশোনা করতাম, ভরসা দিতাম একে অপরকে। পরীক্ষার সময় ওর ভয় কমিয়ে দিতাম আমি, আর যখন আমার মন খারাপ থাকত, সে শুধু একটা লাইন লিখত, তুই থাকলে বাকি দুনিয়া লাগেই না। রাতগুলো হয়ে উঠল আমাদের প্রিয় সময়। তখন ক্লাস নেই, কেউ ব্যস্ত না, শুধু আমি আর সে। আমরা গান শেয়ার করতাম, অনুজান, প্রতীক কুহার, দ্য লোকাল ট্রেন, সেই সব সুর যা শুধু ভালোবাসার জন্যই তৈরি। একদিন সে বলল, তুই জানিস, আমি তোকে ভয় পাই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভয় কেন? সে লিখল, কারণ তুই এত আপন হয়ে গেছিস, যে হারানোর ভয়টা খুব সত্যি মনে হয়। আমি থমকে গিয়েছিলাম, তারপর ধীরে ধীরে লিখলাম, আমি থাকব সব সময়। সেই কথাটা আজও কানে বাজে। সেই সময়টুকু ছিল পরিপূর্ণ নাটক ছাড়া, জটিলতা ছাড়া, শুধু এক স্বচ্ছ অনুভব। আমরা বুঝেছিলাম, কখনো কখনো সবচেয়ে গভীর প্রেম হয় স্রেফ চুপচাপ একে অপরের পাশে থেকে। একই রকম থাকা, এক শান্তির আশ্রয়। ভালোবাসা সবসময় উচ্ছ্বাসে প্রকাশ পায় না। কখনো সেটা প্রতিদিন একইভাবে ফিরে আসায় লুকিয়ে থাকে, একই সময়ের মেসেজ, একই কথা, একই যত্ন। এটাই কনসিস্টেন্সি, যার আরাম, যার স্থিরতা, একটা সম্পর্ককে ভিত্তি দেয়। অবন্তিকার সঙ্গে আমার সম্পর্ক ঠিক এমনই ছিল। না, আমরা প্রতিদিন ভালোবাসি ভালোবাসি করে চেঁচাইনি।
কিন্তু প্রতিদিন সকালবেলা আমি মেসেজ করতাম, গুড মর্নিং পার্পল সারি ওয়ালি লড়কি। আর সে বলতো, গুড মর্নিং তোমারে বিনা সুবা আদরি লাগতি হ্যায়। সন্ধ্যার দিকে আমরা গল্প করতাম, দিন কেমন কাটলো, ক্লাস কেমন হলো, কে কি বলল, কার মুড কেমন ছিল। তারপর রাতে আমরা একে অপরকে গুড নাইট জানাতাম, সব সময় একইভাবে, যেন একটা অদৃশ্য নিয়ম। প্রতিদিনের সেই একই রকম থাকা ছিল আমাদের সম্পর্কের সবচেয়ে বড় সৌন্দর্য। আমি জানতাম সে ঠিক সন্ধ্যা 7টার পর ফোন হাতে নেবে। সে জানত আমি তার মেসেজের উত্তর দিতে দেরি করব না। এই ছোট ছোট জিনিসগুলো, যেগুলো কেউ দেখে না কিন্তু সবকিছু গড়ে তোলে। একদিন আমি একটু দেরিতে মেসেজ করলাম, ব্যস্ততায় ভুলে গেছিলাম। সে লিখল, তুই ঠিক আছিস তো, আজ একটু অন্যমনস্ক লাগছে। সেই একটা লাইনই বুঝিয়ে দিল, সে খেয়াল রাখে, তাই নয় কি? ভালোবাসা মানেই তো কাউকে এতটাই জানানো যে তার সামান্য পরিবর্তনও তুমি ধরতে পারো। আমরা একসঙ্গে সিনেমা নিয়ে কথা বলতাম, গান শেয়ার করতাম, কখনো কখনো কোনো বিষয় নিয়ে লড়াই করতাম, তর্ক হতো, অভিমান হতো। কিন্তু দিনের শেষে আবার ফিরতাম একে অপরের কাছেই। কনসিস্টেন্সি মানে ছিল সে জানত আমি আছি, আমি জানতাম সে থাকবে। যেদিনই ওর মন খারাপ থাকত, আমি জিজ্ঞেস করতাম, চল তোর পছন্দের গানটা চালিয়ে দিই। ও হেসে বলতো, তুই তো জানিস আমার প্লেলিস্ট তোর মুখ থেকেই শুরু হয়। ধীরে ধীরে আমরা একে অপরের আবশ্যিক অভ্যাস হয়ে উঠেছিলাম। যেমনটা সকালে দাঁত মাজা হয়, যেমনটা রাতে ঘুমানোর আগে বাতি নিভানো হয়, ঠিক তেমন আমাদের সম্পর্কটা হয়ে উঠেছিল স্বাভাবিক কিন্তু অপরিহার্য। একদিন আমি হেসে বলেছিলাম, তোর সঙ্গে থাকার এই সময়টাকে একদিন খুব মিস করব। সে উত্তর দিয়েছিল, তাহলে এমন সময় আসতে দে না যেখানে মিস করার দরকারই না পড়ে। সূক্ষ্ম পরিবর্তনগুলো প্রথম দিকে সবকিছু সহজ আর স্বাভাবিক ছিল। কথা হতো, হাসি ছিল, টুকরো অভিমানও ছিল, কিন্তু ঠিকমতো শেষ হয়ে যেত সব। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু একটা বদলাতে লাগল, একেবারে আস্তে, নিঃশব্দে, যেন বাতাসে হালকা ঠান্ডা ধরছে অথচ তুমি বুঝতে পারছো না ঠিক কবে গ্রীষ্ম শেষ হয়ে গেল। আমাদের কথোপকথনে প্রথমে শুধু বিরতির সময়টা বাড়ছিল। আগে যেখানে সঙ্গে সঙ্গে রিপ্লাই আসত, সেখানে এখন ঘন্টা পেরিয়ে যেত। আমি লিখতাম, কি করছো? ও বলতো, ব্যস্ত আছি, পরে কথা বলি। পরে তা অনেক সময় আর আসতো না। আগে আমাদের দিন শুরু হতো একে অপরকে সকাল বলার মধ্যে দিয়ে। এখন আমি লিখি, সে দেখে পড়ে রিপ্লাই দেয়, কখনো দেয় না। একদিন আমি খুব মন খারাপ করে লিখেছিলাম, সব ঠিক আছে তো, আগে তুই বেশি কথা বলতিস। ও বলল, সব ঠিকই তো, তুই বেশি ভাবিস। কিন্তু আমি জানতাম কিছু ঠিক নেই। তুই যখন কাউকে প্রতিদিন অনুভব করিস, তখন তার অভাবটা প্রথম তুইই ধরতে পারিস। আর তুই যদি সেই অনুপস্থিতিকে অনুভব করিস, তাহলে হয়তো সে মানুষটা তোর জীবনে এখন আর ততটা উপস্থিত নেই। আমি নিজেকে বোঝাতাম, হয়তো ক্লাস, চাপ, ব্যক্তিগত কিছু, সময় লাগবে, ঠিক হয়ে যাবে। কিন্তু কখনো কখনো ঠিক হওয়া মানে শুধু মেনে নেওয়া, তার চোখে কোনো দোষ ছিল না। ও কেবল বদলে যাচ্ছিল, অথচ আমি প্রতিদিন একই ছিলাম। সকালবেলা মেসেজ করতাম, রাতের শেষে গুড নাইট দিতাম। ওর মন খারাপ বুঝে জোর করতাম কথা বলতে, কিন্তু তাতে লাভ হচ্ছিল না। একদিন আমি চুপ করে ফোনটা পাশে রেখে জানালার দিকে তাকিয়েছিলাম। বৃষ্টি পড়ছিল, হালকা ঠান্ডা হাওয়া বইছিল। হঠাৎ মনে হলো, ভালোবাসা কি শেষ হয়ে গেছে, নাকি আমরা শুধু অভ্যস্ত হয়ে গেছি? আসলে ভালোবাসা খুব বেশি শব্দে মরে না, ভালোবাসা মরে যখন একসময় কথা বলা বন্ধ হয়ে যায়। আমাদের মাঝখানের নীরবতা, নীরবতা অনেক রকম হয়, কখনো তা শান্তির, কখনো তা সম্মতির, আর কখনো তা হয় সম্পর্কের মৃত্যুর আগমনী সুর। আমাদের মাঝখানে যে নীরবতা জন্ম নিচ্ছিল, তা কোনো শান্তির নয়। তা ছিল আলোচনার অভাব, বুঝতে চাওয়ার ইচ্ছার অভাব, আর হয়তো থেকে যাওয়ার কারণ খুঁজে না পাওয়ার ক্লান্তি। আগে যখন আমি লিখতাম, আজ সারাদিন কেমন গেল, সে লিখত, তোর কথা ভেবে কেটেছে। এখন সে লিখে, নরমাল, তোর। আমি বুঝতাম উত্তরগুলো ছোট হচ্ছে, কিন্তু যেটা আরও বেশি কষ্ট দিচ্ছিল, তা ছিল চেষ্টা না থাকা। আমি হাসি মুখে কথা তুলতাম, মজার গল্প শেয়ার করতাম, সে শুধু রিয়্যাক্ট করত। আর মাঝে মাঝে কিছুই বলতো না। তখনই আমি বুঝতে শিখলাম, কাউকে হারানো মানে শুধু তার চলে যাওয়া নয়, তার চুপ করে যাওয়া আরও বড় ইঙ্গিত। আমরা যারা অনুভব দিয়ে বাঁচি, তাদের কাছে নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় শাস্তি।
এক রাতে আমি লিখলাম, আমরা কি ঠিক আছি? দীর্ঘ সময় কোনো উত্তর এল না। ঘণ্টাখানেক পর ও লিখে, তুই আবার বেশি ভাবছিস, আমি শুধু ক্লান্ত। আমি জানতাম, ক্লান্তি শুধু শরীরের হয় না, মনের ক্লান্তি অনেক বেশি বোঝা দেয়। আর যখন ভালোবাসা কেউ ধরে রাখতে না চায়, তখন তার ক্লান্তি আসলে বাঁচার একটা অজুহাত। আমাদের মেসেজিংয়ের ব্যবধান এখন ঘণ্টায় ঘণ্টায়, দিনে দিনে রূপ নিচ্ছিল। আমাদের কথোপকথন একসময় সংলাপ ছিল, এখন তা স্মৃতি হয়ে যাচ্ছে। আমি ঘুমাতে যাওয়ার আগে মেসেজ করতাম, গুড নাইট, খেয়াল রাখিস। কিন্তু উত্তর আসত না। সকালে ঘুম থেকে উঠে চেক করতাম, মেসেজ এখনও সিন ও হয়নি। আমরা কথা বলতাম না, তবে আমি প্রতিদিন ওর প্রোফাইলে গিয়ে চুপচাপ তাকিয়ে থাকতাম, যেন শুধু তাকিয়ে থাকলেই ফিরে পাওয়া যায় পুরনো সময়। একদিন সে আমার একটা স্টোরি দেখল, 3 সেকেন্ড পরেই আনমিউট হয়ে গেল। মানে, সে হয়তো ভুল করে দেখেছিল, তবু আমি নিজেকে বোঝালাম, না, দেখেছে, হয়তো দেখতে চেয়েছিল। আমরা নিজেরাই মিথ্যে বিশ্বাস তৈরি করে নিই। কারণ বাস্তব স্বীকার করতে গেলে ভাঙতে হয়, যখন ছেড়ে দেওয়াই একমাত্র পথ মনে হয়। আমরা সবাই চাই, যার প্রতি আমরা ভালোবাসা দিই, সে মানুষটা সেটা ধরে রাখুক। কিন্তু যদি সেই মানুষটা একদিন আর চায় না, আর চেষ্টা না করে, আর অনুভব না করে, তখন তোর সামনে একটা প্রশ্ন দাঁড়ায়, আমি কি নিজেকে ভাঙব এই সম্পর্ক বাঁচাতে, নাকি আমি নিজেকে বাঁচাবো এই সম্পর্ক ছেড়ে দিয়ে? আমাদের মাঝখানে একটা সময় ছিল যেখানে প্রতিটা মেসেজ, প্রতিটা কল ছিল বাঁচার রসদ। আর এখন মেসেজ করলে উত্তর আসতো না, কল করলে রিং হতো, কিন্তু ফোন রিসিভ হতো না। আমি নিজের প্রতিচ্ছবি দেখতাম আয়নায়, একটা ক্লান্ত, হতাশ, ভেঙে পড়া ছেলে, যে দিনের পর দিন অপেক্ষা করছে, আর যার ভিতরে প্রতি মুহূর্তে প্রশ্ন চলছে, সে কি আর চায়, নাকি আমি একাই যুদ্ধ করছি? আমরা সম্পর্কের শুরুতে বলি, কখনো ছেড়ে যাব না, কিন্তু আমরা বুঝি না, না ছেড়ে যাওয়াটা কখনো কখনো নিজেকেই তিলে তিলে শেষ করে ফেলে। আমি অনেক কিছু মেনে নিয়েছিলাম, ওর ব্যস্ততা, ওর মুড, ওর থেমে যাওয়া। তবে এখন ওর উদাসীনতা আমাকে নীরবভাবে খুন করছে। তবুও আমি একদিন লিখলাম, সব ঠিক তো, তুই চাইলে কথা বলা একদম বন্ধ করে দেব। শুধু বল, তুই খুশি তো? দীর্ঘ সময় পর ও শুধু লিখল, আমি খুশি। এই আমি খুশি 3টি শব্দ শুনতে যতটা শান্ত, মনে ততটাই ছুরি চালানো যন্ত্রণার মতো। কারণ আমি বুঝলাম আমার না থাকা তার জীবনে তেমন কিছু বদলাবে না। সেই মুহূর্তে আমি বসেছিলাম একেবারে চুপ করে, সামনে সিগারেট প্যাকেট, মুঠোফোন, আর একরাশ নীরবতা। আমি নিজেকে জিজ্ঞেস করলাম, আর কতটা কষ্ট পেতে পারি? আর কতটা নিজেকে ছোট করব, শুধু থেকে যাওয়ার জন্য? আমি জানতাম, ভালোবাসা মানে শুধুই ধরে রাখা নয়, ভালোবাসা মানে সময়মতো ছেড়ে দেওয়ার সাহসও। আমি ফোনটা হাতে নিলাম, চ্যাট খুললাম, লিখলাম না কিছুই। চুপচাপ তার প্রোফাইলে ঢুকে ব্লক বাটনটা দেখলাম, আঙুলটা কয়েক সেকেন্ড থেমে থাকল। তারপর ক্লিক, ডান। আমার হৃদয় একটু হালকা লাগল, না, সুখে নয়, যন্ত্রণার ভার একটু কমেছে। এটা ছিল ভালোবাসা থেকে মুক্তি নয়, এটা ছিল নিজের প্রতি দায়িত্ব পালন, যেসব স্মৃতি মুছে যায় না। সে চলে গেছে, না বর্ষর কোনো বিদায় জানিয়ে, না না কোনো তিক্ত ঝগড়ায়। সে গেছে চুপচাপ, ঠিক যেমন করে কিছু মানুষ আসে হঠাৎ, তেমন করেই সে হারিয়ে গেল। কিন্তু সমস্যা হলো, স্মৃতিগুলো রয়ে গেল। ঘুম থেকে উঠলেই ফোনটা হাতে নিই, প্রথম যে নামটা খুঁজি, সেটা আর এখন উত্তর দেয় না। ক্লাসে পড়া মনোযোগে শুনি না, কারণ আগে ওকে নিয়ে নোট শেয়ার করতাম। এই পয়েন্টটা তোর জন্য মার্ক করলাম, এখন তো কেউ নেই চিহ্ন রাখার মতো। ক্যাফেতে গেলে ওর পছন্দের খাবারটা দেখি, মনে পড়ে, ও বলতো, চিকেন ললিপপ ছাড়া ক্যাম্পাসে পা রাখব না। সন্ধ্যা নামলে মিউজিক প্লেয়ার চালাই, আর অনুভ জ্যানের সেই গানে থেমে যাই, আলেগ আসমা সে আয় হাইন হামতুম। স্মৃতি, মজার ব্যাপার। তারা কোন সময় আসবে, কোন শব্দে জেগে উঠবে, কোন গন্ধে হঠাৎ বুক চেপে ধরবে, তা তুমি আগেভাগে জানবে না। একদিন আমি হাঁটছিলাম ক্যাম্পাসের পাশ দিয়ে, হঠাৎ একটা মেয়েকে দেখলাম, কাঁধে খোলা চুল, কানে ইয়ারফোন, চোখে ভারী ভাব। আমি এক মুহূর্ত দাঁড়িয়ে গেলাম, ভেবেছিলাম সেই, কিন্তু না। আমার মন শুধু একটা ছায়া খুঁজে ফিরছে, যেটা এখন আর বাস্তবে নেই, কিন্তু ভেতরে ঠিকই বেঁচে আছে। একবার তার প্রোফাইল খুলে দেখি, নতুন ছবি, নতুন বন্ধু, নতুন গল্প, সব কিছুতে আমি নেই। আমার মতো কারো ছায়াও নেই,
আমি বুঝলাম সে সত্যিই এগিয়ে গেছে। কিন্তু আমি এখনো দাঁড়িয়ে আছি সেই পুরনো মোড়ে, যেখানে শেষবার ও হাত ছেড়েছিল। আমরা হয়তো একে অপরকে ব্লক করেছি, কিন্তু মস্তিষ্ক তো ব্লক করা যায় না। যেখানে প্রতিটা কথোপকথন, প্রতিটা হাসি, প্রতিটা অভিমান আজও গেঁথে আছে। একদিন আমি আমার পুরনো ডায়েরি খুললাম, সেখানে লেখা ছিল, আজ ও বলল, আমি ছাড়া ওর সকাল শুরু হয় না। আমি বিশ্বাস করলাম। ভুল করলাম। আমি পাতাটা বন্ধ করলাম। হয়তো ভুল করিনি। হয়তো আমি সঠিকভাবেই ভালোবেসেছিলাম, কিন্তু ভালোবাসা সবসময় সমানভাবে ফিরে আসে না। আবার শুরু করার শক্তি হারিয়ে ফেলা সহজ, ভেঙে পড়াও খুব স্বাভাবিক। কিন্তু সব কিছুর পরে উঠে দাঁড়ানো, সেটাই আসল সাহস। ভালোবাসা যখন শেষ হয়ে যায়, তখন মনে হয় জীবনটাই থেমে গেছে। যে মানুষটাকে ছাড়া একদিনও ভাবা যেত না, সে আজ নেই, এটাই মেনে নিতে সমুদ্র পাড়ি দেওয়ার মতো শক্তি লাগে। প্রথম দিকে কিছুই ভালো লাগতো না যেখানে আগে সে ছিল। সেখানে এখন শুধুই শূন্যতা। আমি জানালার পাশে বসে থাকতাম, যেখানে বসে ওর মেসেজের অপেক্ষা করতাম। সেই একই জায়গায় বসতাম, কিন্তু এবার ফোনটা নীরব, চ্যাটটা ফাঁকা। আর মনটা ভারী। তবুও সময় গড়িয়ে যেতে লাগল। একদিন আমি জানালার বাইরে তাকিয়ে দেখলাম, আকাশ আজ একটু বেশি নীল। পাখির ডাকটা আজ একটু স্পষ্ট। আর আমার বুকের ভেতরে একটা ছোট্ট আওয়াজ বলল, চেষ্টা কর, আরেকবার, আবার শুরু কর। আমি আবার স্নেহ করলাম নিজের দিকে। যে জিনিসগুলো একসময় আমাকে আনন্দ দিত, লেখা, গান, বন্ধুবান্ধব, খেলাধুলা, সেগুলোয় নিজেকে ডুবিয়ে দিলাম। প্রতিদিন একটু করে নিজেকে গড়ে তুলতে শুরু করলাম, সেই মানুষটার জন্য নয় যে চলে গেছে, বরং নিজের জন্য, যে থেকে গেছে ভেঙে পড়া সত্ত্বেও। আমি একটা নতুন নোট খুলি, নতুন ডায়েরির পাতা, আর লিখি, আজ থেকে নতুন করে শুরু করলাম। আমি জানি না কোথায় যাব, কিন্তু জানি এবার নিজেকে একা ছেড়ে দেব না। আস্তে আস্তে আমি বুঝতে পারি, ভালোবাসা যখন যায়, তখন তার জায়গায় শুধু শূন্যতা পড়ে না, সেই শূন্যতা একটা সুযোগ এনে দেয়। নিজেকে ভালোবাসার মানুষ চলে যায়, স্মৃতি ফিকে হয়ে যায়, কিন্তু তুমি যখন নিজেকে জড়িয়ে ধরতে শেখো, তখনই শুরু হয় নতুন এক গল্প। আমরা কি আবার অপরিচিত হতে পারি? সমস্ত কাহিনীর শেষে, যখন স্মৃতি কাঁধে চাপ হয়ে থাকে, তখন হৃদয়ে একটা প্রশ্ন ঘুরপাক খায়, আমরা কি আবার শুরু করতে পারি? তবে শুরু মানে পুরনো কিছু মেরামত নয়। আমি চাই সম্পূর্ণ নতুন শুরু, যেখানে তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না। যেখানে কোনো ইতিহাস নেই, কোনো ব্যথা নেই, কোনো প্রতিশ্রুতি ভাঙা হয়নি, আর কোনো ভুল বোঝাবুঝি নেই। আমরা কি আবার অপরিচিত হতে পারি? এমনভাবে, যেন প্রথমবার চোখে চোখ পড়ছে বৃষ্টি ভেজা কোনো ক্যাম্পাস করিডোরে। তুমি কি পারো আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে, তোমার নাম কি? আর আমি পারি একটু হেসে বলতে, তোমার হওয়ার জন্য যথেষ্ট। আমি চাই তোমার কোনো আগের প্রেমের গল্প না জানি, আমার কোনো পুরনো অভিমান তুমি না জানো। তুমি হাসলে আমি নতুনভাবে অবাক হই, তোমার গলার টোনে নতুন প্রেম খুঁজে পাই। আমি চাই তুমি ভুলে যাও কখন আমি কেঁদেছিলাম, কিভাবে তুমি চুপ থেকেছিলে, আর আমি কিভাবে একা হয়ে গিয়েছিলাম। আমি চাই তুমি না জানো, আমি কতবার তোমার প্রোফাইলে ঢুকে থেকেছি, তোমার নামের প্রথম অক্ষর দিয়ে কত কবিতা লিখেছি। আমরা কি পারি সব ভুলে গিয়ে আবার সেই প্রথম মেসেজটাতে ফিরে যেতে? হাই, আমি অবন্তিকা। কোলাজ কেমন এগোচ্ছে? আর আমি লিখি, দারুণ, তবে তুমি থাকলে আরও ভালো হতো। কিন্তু বাস্তবতা জানে, আমরা আবার অপরিচিত হতে পারি না। আমরা যা দেখেছি, যা অনুভব করেছি, তা আর মুছে ফেলা যায় না। তবুও, যদি কোনো এক সকালে ভোরের আলোয় তোমার চোখ খুলে যায়, আর তুমি মনে করো সে তো একদিন অনেক আপন ছিল, তখন একবার শুধু জিজ্ঞেস করো নিজেকে, আমরা কি আবার অপরিচিত হতে পারি?